বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা পড়ব অ্যালকিনের পলিমারকরণ পদ্ধতি, যেগুলো অর্থাৎ অ্যালকিন সমূহ পলিমারকরণের মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরি করে, সেই প্লাস্টিক বা বিভিন্ন ধরনের শক্ত বস্তু সেইগুলো আমরা দেখব আজকে ইনশাল্লাহ। তো অ্যালকেনের দ্বিবন্ধনযুক্ত যৌগ, প্রথমত অ্যালকেনের সবচেয়ে ইনিশিয়াল যে যৌগ সেটা হচ্ছে ইথিন, তাই না? বলতো CH2 ডবল বন্ড CH2, এটা ইথিন। তো এখান থেকে আমরা যেটা প্রস্তুত করব সেইটার নাম হচ্ছে পলিথিন। হ্যাঁ, পলিথিন এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ইথিনকে পলিমারকরণ, ইথিন, ক্লিয়ার? তো আমরা মনোমার বলতে কি বুঝি? মনোমার বলতে বুঝি একক অণু, আর পলিমার বলতে বুঝবো বহু অণু। হ্যাঁ, তার মানে একই যৌগের বা একই অণুর যদি অসংখ্য যুক্ত হয়ে চেইন গঠন করে, সেক্ষেত্রে সেটাকে আমরা পলিমার গঠন বলে থাকি। তো পলিথিনের জন্য আমাদের ইথিন নিতে হবে, কাঁচামাল। দিস ইজ ইথিন, CH2। তো তোমাদের একটু বিষয়টা জেনে রাখা উচিত, C2H4 এই বাবুটা হচ্ছে দিস ইজ গ্যাসীয়। হ্যাঁ, ব্যাপারটা একটু চিন্তা করে দেখো, গ্যাসীয়। ইথিন হচ্ছে একটা হচ্ছে গ্যাস, কিন্তু এটাকে যখন আমরা সিস্টেমেটিকভাবে যখন পলিমারকরণ করি, এখান থেকে যে আমরা পলিইথিন, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমরা আসলে গ্রাম বাংলা এটাকে পলিথিন এরকম বলে থাকি, তাই না? তো পলিথিনে যে বাজারঘাট করার জন্য যে ব্যাগগুলো, আসলে পলিথিনের ব্যাগ ছিল গ্যাস, কিন্তু সেটাকে পলিমার করার পর এটার মধ্যে এমন এক ধরনের কি দৃঢ়তা বা এর এক ধরনের স্থিতিস্থাপকতা এবং শক্তি সঞ্চিত হয়, যেটা দৃঢ় বস্তু। এবং একটা ব্যাগের মধ্যে 2 কেজি 3 কেজি, ছোটো ব্যাগগুলোতেও 2-3 কেজি করে জিনিসপত্র নেওয়া যায়, তার বেশিও অনেক সময় নেওয়া যায়। তো যাই হোক, তার মানে এটা অনেক শক্ত এবং স্থিতিস্থাপক বস্তুতে পরিণত হয়। তো দিস ইজ ইথিন। এইটাকে আমরা পলিমারকরণ করতে চাইলে একটা অণু দিয়ে তো হবে না, সেক্ষেত্রে আমার অসংখ্য, ধরে নিচ্ছি N সংখ্যক, ক্লিয়ার? এবার পলিমারকরণ প্রসেসের জন্যে সেক্ষেত্রে কী করতে হয়? উচ্চ চাপ। কী চাপ বলো তো? উচ্চ চাপ। তো উচ্চ চাপ দিস ইজ বলতে পারি আমরা 1000 থেকে 1200 বায়ুচাপ, মানে ATM। এরপর এখানে তাপমাত্রা হিসেবে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারি, তার সাথে সাথে অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে, ক্লিয়ার? সো এখানে একটা বিষয় তোমাদেরকে প্রথম বর্ষ থেকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে সেখানে আমরা বিভিন্ন ধরনের গ্লাভস তৈরি করেছিলাম। সেই গ্লাভস প্রস্তুতির সময়ও কিন্তু আমি দেখিয়েছিলাম যে পলিমারকরণ বিক্রিয়ায় পাই বন্ধনগুলো ভেঙে প্রান্তিক সিগমা বন্ধন হয়। সো সেক্ষেত্রে এখানে দেখো, যেহেতু পাই বন্ধন আছে, এখানে একটা সিগমা আর একটা হচ্ছে পাই, তাহলে এই পাই বন্ধনটা ভাঙবে এবং দুটো প্রান্তিক সিগমা বন্ধনে পরিণত হবে, বিকজ একটা পাই বন্ধন ভাঙলে দুটি সিগমা বন্ধন হয়। সো তাহলে দেখে নিই কী হতে পারে। দিস ইজ CH2 সিঙ্গেল বন্ড CH2, ক্লিয়ার? যে পাই বন্ধনটা ভেঙেছে সেই পাই বন্ধনটা এপারে একটা প্রান্তিক সিগমা বন্ধন, এখানে একটা, এবং এইটার শিকল হবে অসংখ্য, ক্লিয়ার? অসংখ্য অণু নিয়েছিলাম আমরা, সেটা শিকলটাও অসংখ্য হয়েছে। ব্যাপারটা কেমন দেখো, যদি আমরা এরকমটা চিন্তা করি, তোমার হচ্ছে অসংখ্য সুতো নেওয়া হয়, সুতা নেওয়ার পর যে মশারি তৈরি হয়, এই মশারির মধ্যে দেখবা অসংখ্য ব্লক, অর্থাৎ অসংখ্য কি শাখা তৈরি হয়। তখন সেটা হচ্ছে কি একটা টোটাল একটা জটিল যৌগ হয়, পলিমারকরণ যৌগ হয়, যার মধ্যে অসংখ্য ব্লক থাকে। তাহলে ঠিক তাই আমরা অসংখ্য অণু ইথিন নেব। ইথিন এগুলো এক একটা ছন্ন ছাড়া অণু, ক্লিয়ার? কতগুলো নিয়েছি? অসংখ্য নিয়েছি। কিন্তু এইবার এটা কি হয়েছে? এক একটা চেন গঠন করেছে, অসংখ্য তারা শিকল গঠন করেছে। কথা কি বুঝতে পারছো? বোঝাতে চাচ্ছি, এটা একটা ইথিন অণু, এটা একটা। এখানে ইথিনের অণু নিয়েছিলাম আমরা, কি অনেকগুলো নিয়েছিলাম, আর এবার তারা ওই অনেকগুলো ইথিনের অণু শিকল তৈরি করেছে। দিস ইজ শিকল। তাহলে এই বাবুটার নাম হচ্ছে পলিথিন। নিশ্চয়ই এর ব্যবহার সম্বন্ধে আমাকে বলতে হবে না, বিকজ পলিথিন দিয়ে আমরা কি কাজ করি দৈনন্দিন জীবনে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, গৃহস্থালির ক্ষেত্রে, এই বিষয়গুলো আমাদের খুবই আত্মস্থ আছে, আমরা জানি। তারপরেও আমার যে কনসেপ্ট বুক আছে সেখানে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে বর্ণনা দেওয়া আছে। তাই আমি যে পলিমারকরণগুলো দেখাবো এগুলো তোমরা খুব সুন্দর করে পড়বে, আর আমার বই থেকে এর ব্যবহারগুলো একটু দেখে নেবে, ঠিক আছে?
পিভিসি, তোমাদের মনে আছে কি না ছোটোবেলাতে যখন টেলিভিশন দেখতাম, টেলিভিশনের পর্দায় এক ধরনের বিজ্ঞাপন দেওয়া হতো, হ্যাঁ, যে আরএফএল পিভিসি পাইপ। হ্যাঁ, তো এইটা আরএফএল পিভিসি পাইপ, এই বিজ্ঞাপনের মাধ্যমে সর্বপ্রথম আমরা এই পিভিসি শব্দটা শুনতে পেয়েছিলাম। তো পিভিসি এক ধরনের শক্ত প্লাস্টিক, ক্লিয়ার? তো এই শক্ত প্লাস্টিক, যেমন তোমরা আমাদের স্যানিটারি অর্থাৎ বাথরুম বলো, টিউবওয়েলের বলো, যে পাইপগুলো যেগুলোর মাধ্যম দিয়ে পানি প্রবাহিত হয়, ক্লিয়ার? এই ধরনের প্লাস্টিক যে শক্ত, সেগুলোকে আমরা পিভিসি বলে থাকি, ঠিক আছে? তো এখন এই পিভিসি এটা মূলত হচ্ছে পি দিয়ে পলি বুঝছি আমরা। তো পলি কাকে করা হয়েছে খেয়াল করো তো, দিস ইজ ভিনাইল ক্লোরাইডকে। ভিনাইল ক্লোরাইডকে পলিমারকরণ করলে দিস ইজ হবে পলিভিনাইল ক্লোরাইড। তো এখন একটা ব্যাপার দেখো তো, আমি যখন জৈব যৌগের নামকরণ শিখিয়েছিলাম সেখানে কিন্তু ভিনাইল মূলকটা কি বা ভিনাইল কি সেটা সম্বন্ধে কিন্তু কিছুটা কথা হয়েছিল, তাই না বলো তো? তো এখন ভিনাইল ক্লোরাইড এটা পাওয়ার জন্য আমাদের প্রথমত একটু ইনিশিয়াল থেকে আসতে হবে। তো এই ভিনাইল ক্লোরাইড প্রস্তুতির জন্য মূলত অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাসকে ব্যবহার করা হয়। ওকে, ইথাইন গ্যাস, দিস ইজ C2H2 বা অ্যাসিটিলিন গ্যাস। এর সাথে HCl এর বিক্রিয়া দিতে হয় মার্কিউরিক ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে মোটামুটি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ক্লিয়ার? দিলে এখান থেকে কি হবে, সংযোজন বিক্রিয়া ঘটবে। তো সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেনটা আসবে এখানে, ক্লোরিন আসবে এখানে। আর আমরা জানি সংযোজন বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙে যায়। কি বন্ধন ভাঙে? পাই বন্ধন ভাঙে। তো পাই বন্ধন যদি ভাঙে তাহলে ডেফিনেটলি দেখো এখানে একটা হাইড্রোজেন যদি অ্যাড হয়, H2C ডাবল বন্ড CH, এবং এখানে একটা এসে ক্লোরিন অ্যাড হইল, ক্লিয়ার? সো তাহলে আমরা এইটুকু দেখো ভালো করে বুঝবে, রাফ করে দিচ্ছি। CH2 ডাবল বন্ড CH2, এই বাবুটার নাম হচ্ছে ইথিন। ইথিন, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে দিতে পারি, দিস ইজ হাইড্রোজেন মাইনাস করলাম, তাহলে যেটা থাকলো কি থাকলো বলো তো, CH2 ডাবল বন্ড CH, একটা যোজনী ফাঁকা হইলো না বলো তো? তাহলে ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা ইথাইল যদি হয়, ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, এর আগেও বলেছিলাম এই বাবুটার নাম হচ্ছে ইথিনাইল। কি নাইল? ইথিনাইল মূলক হয়ে গেল, ইথিনাইল মূলক। ওকে, আচ্ছা, এই ইথিনাইল মূলকের আরেকটা স্পেশাল নাম হচ্ছে দিস ইজ ভিনাইল মূলক। কি মূলক বলো তো? দিস ইজ ভিনাইল মূলক। ওকে, দিস ইজ ভিনাইল মূলক। এখন তাহলে ডেফিনেটলি এই ভিনাইল মূলকের সাথে CH2 ডাবল বন্ড CH, এবার দেখো তো এই যোজনটা ফাঁকা ডেফিনেটলি, তাহলে এটা ভিনাইল মূলক ছিল। এর সাথে যদি আমরা অ্যালকোহল যোগ করি তাহলে এর নাম হবে ভিনাইল অ্যালকোহল। হ্যাঁ, ভিনাইল অ্যালকোহল। এবার আমি যদি এর সাথে CH2 ডাবল বন্ড CH, দিস ইজ, এর সাথে যদি আমরা Cl লাগাই তাহলে এইটুকু তো ভিনাইল মূলক, তাহলে এটা ভিনাইল অ্যালকোহল যদি হয় এটা ভিনাইল ক্লোরাইড, ঠিক কিনা? তার মানে দিস ইজ এইটুকু ভিনাইল মূলক আর এটা ক্লোরিন, সো দিস ইজ এর নাম হচ্ছে ভিসি। হ্যাঁ, অর্থাৎ দিস ইজ ভিনাইল ক্লোরাইড। এইবার এই ভিনাইল ক্লোরাইডকে আমরা পলিমারকরণ করলেই পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড পেয়ে যাব। ওকে, সো এবার দেখো কি হতে পারে, H2C ডাবল বন্ড CH, দিস ইজ Cl, ক্লিয়ার? এটা নিতে হবে অসংখ্য। এখন অসংখ্য অণু নিলাম আমরা, এবার এটাকে হাই প্রেশার মানে উচ্চ চাপে পলিমারকরণ প্রসেস অ্যাপ্লাই করব। পলিমারকরণ, উচ্চ চাপে পলিমারকরণ প্রসেস অ্যাপ্লাই করলে কি হবে বলো তো? মনে রাখতে হবে পলিমারকরণ বিক্রিয়ায় অলওয়েজ মানে কখনোই হচ্ছে কি ডাবল বন্ড থাকবে না, অর্থাৎ কমপক্ষে একটা ডাবল বন্ড ভাঙবে। যদি একাধিক ডাবল বন্ড থাকে তার মধ্যে একটা কমপক্ষে ভাঙবে। তো আমাদের এখানে আছেই একটা, সো তাহলে আমাদের কি এই ডাবল বন্ডের সিগমা বন্ধনটা থাকবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে দুটো কী হবে, প্রান্তিক সিগমা বন্ধন হবে। তাহলে কি থাকলো দেখে নিই, CH2 ভেঙে গেল CH, দিস ইজ, খেয়াল করো এখানে তো Cl আছেই,
এবার শুধুমাত্র আমাদের এই যে পাই বন্ধন এটা ভাঙলো, এই পাই বন্ধনটা এদিকে একটা সিগমা গঠন করবে, এদিকে একটা সিগমা, সো দিস ইজ সিগমা সিগমা। তাহলে এইটা আমাদের এন সংখ্যক অণু ছিল, আর এটা এন সংখ্যক চেইন গঠন হলো, শিকল গঠন হলো। ফলে এটার নাম দেখো তো, আগে ছিল ভিসি ভিনাইল ক্লোরাইড, পলিমারকরণ করার পর এটার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, যাকে সংক্ষেপে আমরা বলতে পারি দিস ইজ পিভিসি। ওকে, পিভিসি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্লাস্টিক, যেটা আমাদের দৈনন্দিন ইন্ডাস্ট্রিয়াল কাজে এবং পারিবারিক গৃহস্থালির যে ব্যবহার্যের যে উপকরণ, সেই কাজগুলোতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা যত প্লাস্টিকের আমরা সামগ্রীগুলো দেখতে পাই, শক্ত প্লাস্টিক, যেমন হচ্ছে তোমার ফ্যানের যে পাখাগুলো সেটা হতে পারে, তারপরে এসির কাভারগুলো, তারপরে বালতিগুলো, ঠিক আছে, এছাড়াও কি তোমাদের টয়লেটের বদনা, হ্যাঁ, এছাড়া প্লাস্টিকের আরও বিভিন্ন ধরনের হচ্ছে কি বাসনকোসনপত্র বা বিভিন্ন ধরনের শেলফ ইত্যাদি ইত্যাদি যেগুলো, সেগুলো হচ্ছে কি পিভিসির। ঠিক আছে, সো তাহলে পিভিসির গুরুত্বপূর্ণ মানে অবদান, এটা কিন্তু আমাদের জন্য মানে কি আমাদের লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইভেন আমি যে কলমগুলো ব্যবহার করছি, দেখো এই যে কলমগুলো, এই কলমগুলো দিস ইজ পিভিসি প্লাস্টিক। ওকে, সো তার মানে দেখো কত অবদান, কত সন্নিকটে, যেটা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে কি পিভিসির। ওকে, সো তাহলে আমরা এখন পর্যন্ত অ্যালকিনের দুটি পলিমার সম্বন্ধে আমরা কিন্তু অধ্যয়ন করলাম। একটা হচ্ছে পলিথিন পড়লাম, আর একটা হচ্ছে পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। ওকে, এবারে যে প্লাস্টিকটা পড়বো আমরা, পলিমার পড়বো, সেটা নাম হচ্ছে টেফলন। হ্যাঁ, টেফলন। তো এটাকে সংক্ষেপে অনেক সময় যদি এটা বলা হয় PTFE, খুব ভালো করে শুনে রাখো, এটা অনেক সময় পরীক্ষাতে সংক্ষেপ এইভাবেও লেখা হয়, PTFE। হ্যাঁ, এর বাণিজ্যিক নাম হচ্ছে দিস ইজ টেফলন। তো এর পূর্ণ মিনিংটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। আবার শোনো, পলিটেট্রাফ্লোরোইথিলিন বা ইথিন, এর বাণিজ্যিক নাম দিস ইজ হচ্ছে টেফলন। তো এইটা জিনিসটা কি দেখো, আমরা এটাকে বলতে পারলাম হচ্ছে CH2 ডবল বন্ড CH2, এর নাম হচ্ছে ইথিন বলেছি। কি বললাম? ইথিন। তো আবার দেখো তো, এই বাবুটার নাম হচ্ছে মিথেন, কিন্তু এর যদি চারটা হাইড্রোজেনের যদি সরে যায় CCl4, আমরা টেট্রাক্লোরোমিথেন বলি না? তার মানে কি প্রতিস্থাপিত হয়ে গেল, মূল যৌগের নাম কিন্তু অনুরূপ থাকে। অর্থাৎ আমরা এটাকে মিথেন বলছি, শুধু হাইড্রোজেনের জায়গাতে ক্লোরিন আসার কারণে কয়টা এসে? চারটা, তাই টেট্রাক্লোরো মিথেন বলবো। ক্লিয়ার? সো এবার এর যদি এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয় ফ্লোরিন দিয়ে, ফ্লোরিন, সো তাহলে দেখো কার্বন সবই ঠিক থাকলো, ডবল বন্ড কার্বন। এবার এর হাইড্রোজেন দুটো প্রতিস্থাপিত হয়েছে ফ্লোরিন দিয়ে, এরও হাইড্রোজেন দুটো প্রতিস্থাপিত হয়েছে ফ্লোরিন দিয়ে। তাহলে এবার দেখো তো, আমরা তখন এটা কিন্তু ইথিন ঠিকই আছে, কিন্তু এবার ফ্লোরিন 1 2 2 কত 4, তাহলে এটা হচ্ছে C2F4, হ্যাঁ, টেট্রাফ্লোরোইথিন। এটা জাস্ট ইথিন, আর এখানে চারটা ফ্লোরিন চলে এসেছে, তাই আমরা এটাকে বলবো এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে দুইটা দুইটা চারটা, চারটা হলে তাকে বলা হয় টেট্রা। তাহলে টেট্রাফ্লোরোইথিন, এই টেট্রাফ্লোরোইথিন এটাকে আমরা পলিমারকরণ করব। ওকে, কতগুলো নেব আমরা? দিস ইজ n সংখ্যক অণু নেব। ক্লিয়ার? এবার এটাকে যে তোমার হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে থাকে, সেটা হচ্ছে কি ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পার অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পার অক্সাইড এই প্রভাবক মিশ্রণের উপস্থিতিতে যদি আমরা পলিমারকরণ প্রসেসে অ্যাপ্লাই করি, পলিমারকরণ প্রসেস যদি অ্যাপ্লাই করা হয়, তা সেক্ষেত্রে আমাদের যে ঘটনা ঘটবে সেটা দেখছি। তার আগে আমরা এই ফেরাস সালফেট এবং H2O2 এই বিশেষ যৌগ বা এই প্রভাবক মিশ্রণ, এটার একটা স্পেশাল নাম আছে, নাম এটাকে বলা হয় ফেন্টন বিকারক। লিখে রাখো, ফেন্টন রিএজেন্ট বা বিকারক, ফেন্টন বিকারক।
ফেন্টন বিকারক, ফেন্টন বিকারকের উপস্থিতিতে টেট্রাফ্লোরোইথিনকে যদি উচ্চ চাপে পলিমারকরণ করা হয় তখন কঠিন কিছুই না, জাস্ট যৌগটা যদি লিখতে পারো পলিমারকরণের পর কি হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখানকার এই বন্ধন ভেঙে এখানে একটা আসবে সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন আসবে। তাহলে আমরা লিখে দিতেই পারি, দেখো CF2, দিস ইজ CF2। এখন একটু খেয়াল করো, এখানে বন্ধন ছিল এক পাই বন্ধন ছিল, সেটা ভেঙে এপারে একটা প্রান্তিক সিগমা বন্ধন, এপারে একটা সিগমা বন্ধন, তাহলে এখানে চেইন হবে n সংখ্যক। ক্লিয়ার? তাহলে এবার বলো তো, এর আগে ছিল টেট্রাফ্লোরোইথিন, আর এবার পলিমারকরণ যেহেতু হয়েছে তাহলে কি বলতে পারি এর নাম পলিটেট্রাফ্লোরোইথিন, পলিটেট্রাফ্লোরোইথিন। হ্যাঁ, এর বাণিজ্যিক নাম বলি আমরা, দিস ইজ টেলিফোন। কি বলো তো? দিস ইজ টেফলন। লিখে নাও, টেলিফোন না টেফলন। হ্যাঁ, অনেকে আবার টেলিফোন মনে করে এটাকে। ওকে, সো এটা আমরা টেফলন, এই যে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের যে খেলনা হয়, খেলনা, হ্যাঁ, ছোট ছোট নরম প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের হাঁস থাকে, পাখি থাকে, প্যাঁ করে চিল্লায়, হ্যাঁ, তো এই ধরনের। তারপরে মোবাইলের আমাদের যে সিনথেটিক যে কাভারগুলো থাকে, হ্যাঁ, এইগুলো সবই হচ্ছে কি টেফলন। এছাড়া আরেক ধরনের আছে, তোমরা দেখবা বর্তমানে আমরা তো জানি, আগে তো আমরা দেখেছি, সেই যদি একটু আদিমকালে চলে যাই, মাটির জিনিসপত্র, সে মাটির হাঁড়িতে রান্নাবান্না হতো, মাটির কড়াইয়ে রান্না হতো, ঠিক আছে, মাটির সরাতে পিঠা বানানো হতো, মাটির খোলা, এখনও অবশ্য কালাইয়ের রুটি যদি কেউ খেয়ে থাকো তাহলে মাটির যে ইয়ে আছে খোলা বলে ওইটাকে, হ্যাঁ, ওইটাতে রুটি বানানো হয়। কিন্তু যত মানুষ আপডেট হচ্ছে, সেই আপডেট হওয়ার পেছনে তারপরে কি আসলো, সিলভারের হাঁড়ি পাতিল, লোহার কড়াই, হ্যাঁ, এরপরে এখন আরও আপডেট মানুষজন হয়েছে, এক ধরনের ফ্রাই প্যান, নন স্টিকি, ডিম ভাজি করবার তেল না হলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ, তার মানে ওর ওপর যে একটা আস্তরণ দেওয়া থাকে ফ্রাই প্যানের, দিস ইজ টেফলন পেপার। কি পেপার বলো তো? টেফলন পেপার। তাহলে এই টেফলন পেপার দিস ইজ নন স্টিকি রান্না করার জন্যে, অর্থাৎ ফ্রাই প্যান জাতীয় মানে কি বাসন কোসনের ওপর যে এক ধরনের আস্তরণ দেওয়া থাকে, দিস ইজ টেফলন পেপারের। কিসে বলতো? টেফলন পেপার। সো তাহলে টেফলন সম্বন্ধে আনকমন একটা জিনিস, সেটার কিছুটা ধারণা তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে। আর এটার নাম দিস ইজ ফেন্টন বিকারক। এটা MCQ এর জন্য, একাডেমিক অ্যাডমিশন, অনেক জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য প্লাস একাডেমিকের জন্য, মনে রাখবে তোমরা। ক্লিয়ার? ওকে, সো তাহলে আমরা ফেন্টন বিকারকের উপস্থিতিতে টেট্রাফ্লোরোইথিনকে যদি উচ্চচাপে পলিমারকরণ করা হয় তখন পলিটেট্রাফ্লোরোইথিলিন, এই যে দিস ইজ পলিটেট্রাফ্লোরোইথিলিন, এইটা তৈরি হয়, ঠিক আছে। তো এইটা যখন তৈরি হবে, দিস ইজ আমাদের প্রসেসটা এইভাবে হবে। ওকে, এবারের যে পলিমার সেটা হচ্ছে পলিস্টাইরিন। তো তোমাদের একটা জিনিস একটু মাথায় রাখবে তোমরা, যে পলি শব্দটা বাদ দিয়ে পলিমারকরণ, তো আমরা লাস্ট ধাপে পলিমারকরণ করলেই হয়ে যাবে, কিন্তু আমি কাকে পলিমারকরণ করবো? স্ট্যারিনকে। যেমন এর আগে কি পলিথিন, ইথিনকে, হ্যাঁ, ঠিক তাই আমরা PVC, তার মানে কি পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আমার মূল জিনিসটা জানতে হবে কি, ইথিন জানতে হবে, তাহলে আমি সেখান থেকে পলিথিন পাবো। ভিনাইল ক্লোরাইড যদি আমি জানি, পলিমারকরণের পর পলিভিনাইল পাবো। এবার স্ট্যারিন যদি আমরা জানতে পারি, তাহলে তাকে পলিমারকরণ করলে আমরা পলিস্ট্যারিন পাবো। তাহলে মূল কাঙ্ক্ষিত আমাদের বিষয় হচ্ছে কি স্ট্যারিন, এইটাকে আমার প্রস্তুত করা আগে, ঠিক আছে। তো স্ট্যারিন প্রস্তুত করার জন্যে মূলত আমাদের অ্যারোমেটিক যৌগ বেনজিন লাগবে। তো এই বেনজিন বাষ্প হিসেবেও নিতে পারো তুমি, দিস ইজ বেনজিন, হ্যান্ডেল না দিলেও চলে, তারপর আমি বোঝানোর জন্য দিলাম যে এখানে একটা হাইড্রোজেন আছে। এর সাথে আমরা CH2 ডবল বন্ড CH2 ইথিন এর আমরা বিক্রিয়া দেব শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লুইস অ্যাসিডের উপস্থিতিতে, হ্যাঁ, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে। তাহলে এবার সংযোজন বিক্রিয়া আমরা জানি পাই বন্ধন ভেঙে যায়। তাহলে সেক্ষেত্রে এ যদি সংযোজিত হয় এখানে, তাহলে দেখো তো আমার ডেফিনেটলি এখানে কি হবে, দিস ইজ এই কার্বনটা এখানে লেগে যাবে আর এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হবে। তার মানে দিস ইজ, দেখো এখানে CH2 যুক্ত হবে, বন্ড CH2 ছিল, পাই বন্ধন যেহেতু ভেঙে যাচ্ছে, এই পাই বন্ধন যেহেতু সংযোজন হচ্ছে বিক্রিয়া। ক্লিয়ার? তার মানে ব্যাপারটাকে তোমাদেরকে যদি এইভাবে বলি যে এখানে এসে দেখো CH2 ডবল বন্ড CH2, আমি রাফ দেখাচ্ছি এটা, হ্যাঁ। তো এক্ষেত্রে কি যুক্ত হবে?
বেঞ্জিনের দুটি অংশ, একটা হচ্ছে বেঞ্জিনের এই বলয় আর একটা হচ্ছে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেনটা এসে এখানে অ্যাড হচ্ছে আর বেঞ্জিনটা এখানে অ্যাড হচ্ছে। আচ্ছা বলো তো সংযোজন বিক্রিয়া কি? বন্ধন ভেঙে যায়। তাহলে এটাকে যে আমি সুন্দর করে লিখে দেবো, বেঞ্জিন CH2 আর এই পাগলা CH3। ক্লিয়ার? তাহলে এর নাম হচ্ছে ফিনাইল ইথেন। এর নাম এর বলো তো ফিনাইল ইথেন, বিকজ এইটুকু বেঞ্জিনের এই মূলকের নাম হচ্ছে ফিনাইল মূলক, এর নাম হচ্ছে ফিনাইল ইথেন। বা আমরা আরেকভাবে বলতে পারি কিন্তু, দেখো ইথাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন। এইবার এটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, ফেরিক অক্সাইড Fe2O3 অথবা ক্রোমিক অক্সাইড Cr2O3। ক্লিয়ার? এর উপস্থিতিতে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটাকে হিট করা হয় তাহলে এখান থেকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটে। হ্যাঁ, তার মাধ্যমে কি হয় দেখো তো, এখান থেকে CH ডাবল বন্ড CH2, তার মানে এখান থেকে হাইড্রোজেন অণু মাইনাস হয়, দেখো হাইড্রোজেন অণু, বিকজ কোথায় থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, অপসারণ হয়, তাহলে এখানে দুটি ইলেকট্রন, এর একটা ইলেকট্রন এর একটা মিলে এখানে একটা বাই বন্ধন গঠিত হয়। তাহলে এর আগে ছিল এটার নাম ফিনাইল ইথেন আর এটার নাম ফিনাইল ইথিন। দেখো দ্বিবন্ধন, তার মানে অ্যালকিন হয়ে গেছে। তাহলে এর নাম হচ্ছে ফিনাইল ইথিন। এই ফিনাইল ইথিন এর আরেক নাম দিস ইজ স্ট্যারিন। লিখে নাও, দিস ইজ স্ট্যারিন। এটুকু একটু মাথায় তোমাদের মনে রাখতে হবে। পলিমারকরণ এই বিষয়টা হচ্ছে কি, তোমাকে অবশ্যই ব্রেনের মধ্যে সফটওয়্যারটা আপলোড করে রাখতে হবে যে কার সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা স্ট্যারিন মূল যৌগ, আমি কি বলছিলাম যে পলি শব্দটা বাদ দিয়ে বাকি যৌগটাকে আমাদের প্রস্তুত করতে হবে। তাহলে আমরা স্ট্যারিন প্রস্তুত করেছি, এবার এই স্ট্যারিনকে পলিমারকরণ করব উপযুক্ত পরিবেশে, অর্থাৎ পলিমারকরণ করতে যা যা অ্যারেঞ্জমেন্ট লাগে সেগুলো দেব আমরা। তাহলে এবার দিস ইজ, খেয়াল করো, CH ডাবল বন্ড CH2। ওকে, স্ট্যারিনকে আমার কি লাগবে, নিশ্চয়ই কি অসংখ্য অণু লাগবে। হ্যাঁ, তো এটাকে নিয়ে আমরা উচ্চচাপে পলিমারকরণ প্রসেস দেব, উচ্চচাপ, অ্যান্ড দিস ইজ পলিমারকরণ প্রসেস। ওকে, দিলে কি হবে, নিশ্চয়ই কথাটা খুবই পরিচিত। পলিমারকরণ বিক্রিয়ার সময় পাই বন্ধন যেগুলো থাকবে পাই বন্ধন যেটা থাকবে সেটা ভেঙে প্রান্তিক দুটি সিগমা বন্ধন হবে। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরাও এখানে ভেঙে দেখাতে পারি। দিস ইজ বেঞ্জিন অংশ, ঠিক আছে, CH দেন CH2। এবার দেখো তো পাই বন্ধন একটা মানে ভেঙে এপারে একটা সিগমা এপাশে একটা সিগমা, এটা অসংখ্য নিয়েছি আর এই শিকলটাই তৈরি হবে অসংখ্য। তাহলে আমাদের এটা ছিল দিস ইজ স্ট্যারিন ছিল, এই স্ট্যারিন থেকে এবারে আমাদের যেটা পাইলাম আমরা অসংখ্য শিকলযুক্ত, এর নাম হচ্ছে পলিস্ট্যারিন। পলিস্ট্যারিন, ওকে, দিস ইজ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পলিমার। ওকে, এবং এদের খুব সুন্দর সুন্দর ব্যবহার আছে, এটা আমরা অবশ্যই কনসেপ্ট বুক থেকে রিডিং পড়ে নিলে পেরে যাব। ঠিক আছে? তাহলে এটা আমাদের পলিস্ট্যারিন হলো। আচ্ছা, তোমরা ছোটোবেলাতে কিছু কিছু কাপড়ের নাম শুনে থাকতে পারো, যেমন কটন, সুতি, হ্যাঁ, আর সিনথেটিক, এছাড়া লিলিয়ান, আরও বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, কাপড় আছে। তো স্বাভাবিকভাবে আমরা এক ধরনের কাপড় সিনথেটিক, সেটা গ্রামগঞ্জে এটাকে বা লোকাল ভাষায় বলে, কারণ বই পুস্তকের ভাষা তো এইভাবে আসলে সবাই ব্যবহার করে না, হ্যাঁ, না জানলে ব্যবহার করবে কিভাবে, তো এটা জানারও কথা না, যারা পড়ে তারা এটা বুঝতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সুতাটার নাম বা এই কাপড়ের নাম আমরা অনেক সময় বলি পলেস্টার। কি বলো তো? পলেস্টার কাপড়। আসলে পলেস্টার না, দিস ইজ পলিএস্টার। হ্যাঁ, এস্টারকে পলিমারকরণ করা হয়। তো এইটা এক ধরনের সংশ্লেষণিক তন্তু, মানে সুতা,
পলিয়েস্টার, এটা তোমরা পলিয়েস্টারের কাপড় যদি কেউ কখনো পরে থাকো, একটু সিনথেটিক টাইপের, হ্যাঁ। তো এখানে আগুন লেগে যদি যায়, তাহলে আগুন লাগলে সুতিগুলোতে আগুনটা কম ছড়ায়, সিনথেটিক কাপড়গুলোতে তাড়াতাড়ি ছড়ায়, হ্যাঁ। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমরা অ্যাপ্রনের ব্যাপারে কথা বলেছিলাম তখন এটা সম্বন্ধে বলেছিলাম। তো এখন এই পলিয়েস্টারের জন্য আমার মূল কাঁচামাল কি কি লাগবে দেখো। প্রথমত দরকার আমাদের দিস ইজ ডাইঅল যৌগ। কি অল বলো তো? ডাইঅল। তো ডাইঅল মানে ডাই বোতল, ডাই অ্যালকোহল, হ্যাঁ। তো এইরকম ডাইঅল যাকে আমরা গ্লাইকলও বলতে পারি, গ্লাইকল। তো 2 কার্বন বিশিষ্ট গ্লাইকল যেটা, সে বাবুটার নাম হচ্ছে CH2। দিস ইজ CH2 OH। তুমি এই পাশে পাশে এইভাবেও দিতে পারো, আবার নিচেও দিতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম, ওকে। তারপর দিস ইজ ইথিলিন গ্লাইকল বা 1,2 ইথেন ডাইঅল। তাহলে এটা আমাদের গ্লাইকল পেলাম বা ডাইঅল পেলাম আমরা, ক্লিয়ার। এখন আমাদের আরেকটা দরকার, দিস ইজ তোমাদেরকে যদি বলি, এই বাবুটার নাম বেনজিন, তোমরা জানোই। এবং এটার আমরা জানি এই বাবুটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো? বেনজোইক অ্যাসিড। আর এর সাথে যদি আরেকটা কার্বক্সিলিক মূলক দিয়ে দিই আমরা, তারপর 1 নম্বরের সাপেক্ষে দিস ইজ এটা 1, এটা হচ্ছে 2 অর্থ অবস্থানে যদি থাকে, 2 নম্বর পজিশনে কেউ থাকার অর্থ কি? দিস ইজ অর্থ অবস্থানে 1-এর সাপেক্ষে। তো 2টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড যদি বেনজিনে থাকে, এর নাম হচ্ছে কি? দিস ইজ থ্যালিক অ্যাসিড। লিখে নাও, দিস ইজ থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড বা এটাকে অর্থোথ্যালিক অ্যাসিডও বলতে পারো। কি বলবো বলো তো? অর্থোথ্যালিক অ্যাসিড। এখন যদি এর পজিশনটা চেঞ্জ করে দিই আমরা, পজিশন যদি চেঞ্জ করে দিই, OH অ্যান্ড দিস ইজ দিস ইজ COOH অ্যান্ড দিস ইজ COOH। কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট মূলক বিশিষ্ট, অর্থাৎ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা যখন 1-এর সাপেক্ষে 4 নম্বরে আসে, এর নাম হচ্ছে প্যারাথ্যালিক অ্যাসিড হওয়া উচিত, তাই না বলো তো? প্যারা, কিন্তু বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দিস ইজ টেরিথ্যালিক অ্যাসিড। কি বললাম বলো তো? টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিড। তো এখন এই টেরিথ্যালিক অ্যাসিডের সাথে আমরা যখন এই ইথিলিন গ্লাইকলের বিক্রিয়া দেব, এখান থেকে আমরা পলিয়েস্টার পাবো। কিভাবে পাবো দেখে নাও। ওকে, এবার দেখো, দিস ইজ ইথিলিন গ্লাইকল। এর সাথে আমরা টেরিথ্যালিক অ্যাসিড, একটু আমি স্ট্রাকচারাল আকারে লিখছি, হ্যাঁ। দেখো, ক্লান্ত বেনজিন ঘুমিয়ে গেছে, CO অ্যান্ড OH এবার লিখলাম, আপত্তি নেই, ওকে। দিস COOH। আচ্ছা, এবার প্রথমত আমরা যেটা দেবো ঘনীভবন, কনডেনসেশন রিয়াকশন, ওকে। দিস ইজ ঘনীভবন হবে, ঘনীভবন, ওকে, ঘনীভূত হবে। তো এই ঘনীভবনের মাধ্যমে কি হবে দেখো তো, এখান থেকে আমরা এইটুকু মিলে এখান থেকে কী হয়ে যাবে? পানি যাবে। তো পানিটাকে আমি এ পাশে জাস্ট লিখে দিলাম, হ্যাঁ, যোগ। আচ্ছা, এবার ওই প্রোডাকশান যেটা পানি বাদে যে প্রোডাকশানটুকু হবে, আমি সেটাকে এখানে নিচে নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ। দিস ইজ এটুকু দেখো, OH CH2 O, দিস ইজ CO and COOH, ওকে। তাহলে এটা আমরা দিস ইজ ঘনীভূত উৎপাদ পেলাম। কার কার? ইথিলিন গ্লাইকল এবং হচ্ছে কি টেরিথ্যালিক অ্যাসিডের ঘনীভূত যৌগ এটা, ওকে। এবার এটাকে কি করব আমরা? পলিমারকরণ প্রসেস অ্যাপ্লাই করব, উচ্চ চাপে পলিমারকরণ। পলিমারকরণ প্রক্রিয়ায় আমরা যদি দেখি, তাহলে এক্ষেত্রে কি হবে দেখো তো, এখান থেকে আমাদের টোটালি তোমার দিস ইজ এখান থেকে O অ্যান্ড দিস ইজ এখান থেকে OH, এই মিলে পানি আকারে চলে গেলে এটা অবশ্যই N সংখ্যক অণু নিব আমরা। দিস ইজ N সংখ্যক অণু নিলে আমরা এখান থেকে যে শিকলটা পাবো সেটা হচ্ছে কি, দিস ইজ O CH2 দিস ইজ O CO, জায়গা হবে এদিকে, দিস ইজ benzene and this is
ও বন্ড। ওকে, তাহলে এটা এন সংখ্যক শিকল। তাহলে এইটা যেটা আমরা কাপড় পরিধান করি, দিস ইজ, এই পাগলার নাম হচ্ছে পলিয়েস্টার। পলিয়েস্টার, হ্যাঁ, সিনথেটিক যে সুতা সেটা তৈরিতে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, পলিয়েস্টারের কাপড়ের জন্য। তাহলে এটা আমরা বলতে পারি যে পোশাক তৈরিতে এটা কাজে দেবে, এবং কি তন্তু যে সুতাগুলো বিভিন্ন ধরনের কি ইন্ডাস্ট্রিয়াল কাজে আমাদের সুতাগুলো ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পলিয়েস্টার সংক্রান্ত আমাদের প্রস্তুত প্রণালী। পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস, এটা এক ধরনের কাঁচ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমরা চশমার গ্লাসগুলো ব্যবহার করে থাকি তার চাইতে এই গ্লাসগুলো খুবই হাই রেজুলেশনভুক্ত, ঠিক আছে। তো এবং এগুলো খুব স্বচ্ছ হয় এবং এগুলো খুব হালকা হয়। তো সেক্ষেত্রে দেখো পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস, এটার জন্য আমরা দিস ইজ CH3 C ডবল বন্ড CH2 C ডবল ও CH3। ওকে, তো এক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমাদের পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস, এটা হচ্ছে মনোমার। হ্যাঁ, তো এই যৌগটার নাম কি হতে পারে? তো শিকল তোমরা কোনটা দিবা? দেখো তো, আমরা যদি এদিক থেকে আসি 1 2 3 4, আসলে এই পর্যন্ত 4 তো যাওয়া যাবে না, বিকজ এটাকে আমরা যদি দেখি C ডবল ও CH3, কারণ নাম্বারিং তো হয় আমার কার্বন পর্যন্ত, কার্বন পর্যন্ত নাম্বারিং হয়, এই কার্বনকে ওভারটেক করে অক্সিজেন, তারপরে এই কার্বনকে আর নাম্বারিং করা যায় না। তাহলে মূল শিকল হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট, 1 2 3, এইটা। এখন এদিক থেকে আমরা শিকল কাউন্ট করব না এদিক থেকে করব, বিকজ একক বন্ধনের চেয়ে দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি। তাহলে আমরা মূলত মূল শিকলটা হবে আমাদের এইটুকু, দেখো এই পর্যন্ত মূল শিকল, ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে নম্বরিং যদি করি, তাহলে নম্বরিংয়ের আমরা এখান থেকে দিস ইজ, এটার 1, এটা 2, এটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে এটা দেখো যদি এরকম থাকতো CH3 CH2 C ডবল ও CH3, তাহলে এই পাগলাটাকে আমরা নাম কি বলতাম? দেখো তো, দিস ইজ মিথাইল প্রোপিনোয়েট। হ্যাঁ, মিথাইল প্রোপানয়েড বলতাম, যেহেতু একক বন্ধন। কিন্তু এবার দেখো CH2 C ডবল ও CH3, তার মানে CH2 ডবল বন্ড C ডবল ও CH3, তার মানে এবার খেয়াল করে দেখো, এখানে যত দ্বিবন্ধন আছে, এখানে একক বন্ধন, তাহলে আমরা বলতাম মিথাইল প্রোপিনোয়েট। এখন যেহেতু আমাদের এক্ষেত্রে হাইড্রোজেনের জায়গায় এখানে একটা মিথাইল আছে, তাহলে দেখো আমরা বলবো মিথাইল 2 মিথাইল, এই যে 2 নম্বরে আরেকটা মিথাইল, তাহলে এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যে মিথাইল, সেটা এর নাম হচ্ছে মিথাইল 2 মিথাইল, আর টোটাল এটার নাম হচ্ছে প্রোপিনোয়েট। তাহলে সুন্দর করে নামটা লিখে নাও, দিস ইজ মিথাইল 2 মিথাইল প্রোপিনোয়েট। প্রোপানোয়েট হবে না, যেহেতু অ্যালকিন আছে তাই প্রোপিনোয়েট। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এখানে কি দেব? দিস ইজ আমাদের আর 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, লঘু সাবান পানি প্রভাবক এবং উচ্চ চাপ যদি মেরে দেওয়া হয়, দিস ইজ, এখান থেকে কী হবে? কিছুই হবে না, জাস্ট পাই বন্ধনটা ভাঙলে কি হবে? CH3 CH2 C ডবল ও CH3, ক্লিয়ার? দিস ইজ, এটা আমরা n সংখ্যক নেব আর এখানে n সংখ্যক শিকল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি মিথাইল 2 মিথাইল প্রোপিনোয়েট এর পলিমার, তার মানে এটার নাম হচ্ছে পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস। এটা এক ধরনের কাঁচ বা দিস ইজ গ্লাস, ঠিক আছে। সো এটা আমাদের চশমার কাজে ব্যবহার, মানে চশমা তৈরিতে, সুন্দর সুন্দর চশমা লেন্স তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে পারপেক্স বা প্লেক্সিগ্লাস কী জিনিস সেটা আমরা জানলাম। অরলন বা অ্যাক্রিলান, এটা এক ধরনের সিনথেটিক সুতা বলা যেতে পারে, অর্থাৎ অ্যাক্রাইলিক সুতা। তোমরা এই সুতাগুলো কখনো দেখেছো কিনা? তোমাদের বাড়িতে যদি কারো কম্বল থাকে, একটু খেয়াল করে দেখবা, এই কম্বলের যে সুতাগুলো খুব সফট দেখবা, ঠিক আছে। এছাড়া
মসজিদে যদি যাও তোমরা, মসজিদে নামাজের যে জাই নামাজ থাকে, হ্যাঁ, এই জাই নামাজটাও দেখবা খুব সফট সিনথেটিক টাইপের, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি অ্যাক্রাইলিক সুতা, হ্যাঁ। এছাড়া আমাদের বাড়িতে যে পাপোশগুলো থাকে, এই পাপোশগুলো এই অরলন বা অ্যাক্রিলাইন এই সুতা বা সিনথেটিক সুতা দিয়ে তৈরি হয়। তো এইটার জন্য আমরা দেখে নিই, দিস ইজ যৌগটার কাঁচামাল কি CH2CHCN, ক্লিয়ার। এটা হচ্ছে তার মূল কাঁচামাল যৌগটা। যদিও দিস ইজ সায়ানাইড যুক্ত যৌগগুলো একটু বিষাক্ত টাইপের হয়, তবে পলিমারকরণ করার পর এটার টোটালি নেচারটা চেঞ্জ হয়ে যায়। তো এটাকে আমরা যদি নম্বরিং করি তাহলে এভাবে লিখতে পারি, দিস ইজ CH2 ডাবল বন্ড CHCN, এভাবে লেখা যেতে পারে, ক্লিয়ার, হ্যাঁ। বা সরাসরি এই যৌগের নাম আমরা বলতে পারি, দেখো দিস ইজ, এটাকে সায়ানাইড আকারে বলতে পারি, সায়ানো ইথিন, দিস ইজ সায়ানো, এইটুকু হচ্ছে ইথিন, ক্লিয়ার। আর নাইট্রাইল আকারে যদি বলি তাহলে দিস ইজ হচ্ছে প্রোপিন নাইট্রাইল, দিস ইজ প্রোপিন, আর এই এন দিয়ে নাইট্রাইল, ক্লিয়ার। তা দুইভাবে বলা যেতে পারে। সায়ানাইড আকারে বললে এই কার্বনটা তখন মূল শিকলের সাথে কাউন্টিং আসে না, আর নাইট্রাইল বললে তখন ওই কার্বনটা হচ্ছে কি মূল শিকলের সাথে কাউন্টিংয়ে আসে, ক্লিয়ার। সো তাহলে আমরা এটাকে বলতে পারবো সায়ানো ইথিন, এটাও বলতে পারবো, অথবা বলতে পারবো দিস ইজ প্রোপিন নাইট্রাইল, ওকে। তো যেটা ইচ্ছে তুমি বলতে পারো। সো এটাকে আমরা এইভাবেও নিলে সুবিধা হয়। এটার আমরা এন সংখ্যক অণু নেব, এন সংখ্যক অণু নেব, উচ্চ চাপ দেব, উচ্চ চাপ অ্যান্ড পলিমারকরণ, উচ্চ চাপ পলিমারকরণ প্রসেস, ক্লিয়ার। সেক্ষেত্রে কী হবে? কিছুই হবে না, জাস্ট সহজ, হ্যাঁ, বন্ধনটা ভেঙে যাবে জাস্ট। তাহলে দেখো তো বন্ধন কোনটা ভেঙেছে, এখানে যে আমার পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে দিস ইজ এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, দিস ইজ এন সংখ্যক শিকল তৈরি হবে। এর নামই হচ্ছে অরলন বা অ্যাক্রিলাইন। আমি আর নতুন করে লিখলাম না, ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। তাহলে অরলন বা অ্যাক্রিলাইন এটা আমাদের দৈনন্দিন জীবনের দরকার না, হ্যাঁ, দৈনন্দিনই দরকার, প্রতিদিন তো পা মুছতেই হয়, পা পোষে, তাই না বলো তো। এছাড়া আমরা শীতকালে, যে এখন খুব শীতকাল চলছে, হ্যাঁ, যখন রেকর্ডিং হচ্ছে ক্লাসটা এখন শীতকাল, হ্যাঁ, তো এই শীতকালে আমরা যে কম্বলগুলো ব্যবহার করছি, এই কম্বলগুলো, এছাড়াও আমরা যে জ্যাকেটগুলো, কিছু কিছু জ্যাকেটের ক্যাপ টুপি দেখবা এই লোম লোম টাইপেরগুলো থাকে, এইগুলো হচ্ছে অরলন বা অ্যাক্রিলাইন সুতার, ঠিক আছে। তো এটা আমাদের নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ, এতদিন পড়ছো তো জিনিসটা কি সেটা কিন্তু জানছিল না, হ্যাঁ। তো এই অরলন বা অ্যাক্রিলাইনটাও আমরা এটা শিখে নিলাম। এখন আমরা অ্যালকিনের যা যা ছিল অ্যালকিন, সেইগুলো আমরা পলিমারকরণের মাধ্যমে তাদের একটা সমাপ্তির দিকে আসছি আমরা, অ্যালকিন, ক্লিয়ার। তো অ্যালকিনের সাথে আমরা অ্যালকেন পরে ফেলেছি। তো এই দুইজনের একটু মানে একটু ডিফারেন্সটা দেখবো আমরা, রাসায়নিকভাবে সক্রিয়তার কথা বলবো, হ্যাঁ। তো রাসায়নিকভাবে আমি অ্যালকেনের কথা বলেছিলাম, এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন অর্থাৎ কি, লিটিল অ্যাফিনিটি, অর্থাৎ অল্প বা স্বল্প আসক্তির যৌগগুলোকে বলা হয় কি অ্যালকেন। আর অ্যালকিন দিস ইজ অয়েল প্রডিউসার, তৈল উৎপাদনকারী। তবে এক্ষেত্রে অ্যালকেনের মধ্যে থাকে হচ্ছে কি শুধুই সিগমা বন্ধন, আর অ্যালকেনের মধ্যে সিগমা পাই দুটোই থাকে। তো একটু আমরা দেখে নিতে চাই যে রাসায়নিকভাবে অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে কোনটি অধিক সক্রিয় বা কোনটি কম সক্রিয়, যেটা ইচ্ছে বলা হতে পারে, ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখে নিই কার্বন কার্বন একক বন্ধন, দিস ইজ শুধুই সিগমা, আর কার্বন কার্বন দ্বিবন্ধন। তবে একটু ব্যাপারটা দেখো যে কোনটা অধিক সক্রিয়, তাহলে যেটা আগে আমাদের ভেঙে যাবে সেটার সক্রিয়তা তত বেশি হবে, তাই না বলো তো। তো কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড, এই বন্ধনের শক্তিটা হচ্ছে আমাদের কি বেশি, কত, 345 কিলোজুল পার মল, ওকে। তো এক্ষেত্রে দেখো এখানেও সিগমা আছে, এই সিগমার মানটা হচ্ছে কিন্তু 345ই হবে, বাট এর সাথে যে আরেকটা পাই আছে, এই পাই বন্ধন যেটার কথা বলে, আচ্ছা ওটা সিগমা, এটাকেই যদি আমি পাই বিবেচনা করি, সিগমার শক্তি 345, কিন্তু এখানে যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনের শক্তি 262 কিলোজুল পার মল। তাহলে টোটালি অ্যালকিনের মধ্যে বন্ধন বেশি থাকলেও তার মধ্যে পাই বন্ধনটা যেহেতু দুর্বল সিগমার চাইতে, তাই দুজনের উপস্থিতিতে আগে এই পাই বন্ধনটা কী হবে, ভেঙে যাবে।
কারণ একে ভাঙতে শক্তি কম লাগবে। তাহলে এখন বলো তো আমাদেরকে, তাহলে আমরা যদি দেখি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি অ্যালকেন এবং অ্যালকেন এই দুজন অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে এই বন্ধনটা ভাঙতে একটু দেরি হয়ে যাবে, কিন্তু তার আগে এই পাই বন্ধনটা ভেঙে বিক্রিয়ার জন্য কী হবে, প্রস্তুত হবে। তাহলে আমরা এইটুকু বলতে পারি, যার বন্ধন অর্থাৎ যাকে ভাঙতে যত শক্তি কম লাগবে সে তত তাড়াতাড়ি কী হবে, বিক্রিয়ার জন্য প্রস্তুত হবে, অর্থাৎ সে তত বেশি অ্যাক্টিভ হবে। তাই আমরা বলতে পারি যে সিগমা এবং পাই বন্ধনের এই মানে কি বন্ধনের পার্থক্যের কারণে শক্তিরও পার্থক্য হয়। তাই আমার সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধনটা যত দ্রুত ভাঙে, তাই অ্যালকেনের চাইতে সক্রিয়তা অ্যালকিনের বেশি হয়। ক্লিয়ার? তাহলে অ্যালকেনের চাইতে অ্যালকিন কি সক্রিয় বেশি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে অবধি আমরা অ্যালকেনের যে পলিমারকরণ বিক্রিয়া এগুলো সব কিছু দেখলাম, এবং তোমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে এবং ছোট ছোট প্রশ্ন আসে, এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। ঠিক আছে? তাহলে আমরা একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য ছোট প্রশ্ন এবং হচ্ছে কি এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো খুব মানে ভালো করে আমরা জেনে রাখবো। তো আশা করছি তোমরা ভালো করে যদি পড়ো প্লাস লিখো, তাহলে তোমাদের ব্রেনের মধ্যেও কিন্তু এই পলিমারকরণ অসংখ্য হইলেও সেক্ষেত্রে তোমাদের মধ্যে খুব সুন্দরভাবে সেট আপ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।